আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মুহূর্তে আমরা আছি আহ, সুন্দরবনের খুব নিকটে কোলঘেঁষে ঢাংমারিতে যে সুন্দর ইকো রিসোর্ট রয়েছে, সুন্দর। সুন্দর ইকো রিসোর্টে আছি আমরা। তো সুন্দর ইকো রিসোর্টে এসে আমার সাথে পরিচয় হয়েছে এই ইকো রিসোর্টের একজন স্টাফ, যিনি আমাদের এখানে সুন্দর ইকো রিসোর্টে নিরাপত্তার দায়িত্বে পালন করে, এবং হচ্ছে সে বিকেলবেলা আমরা যে নদীতে ঘুরতে বেরোই, আমাদের মাঝি হিসাবে সে দায়িত্ব পালন করে এবং এজ এ গাইড। তো তার জীবনের বেশ কিছু ঘটনা রয়েছে, সেগুলো আমরা জানতে চাই। সেই উপলক্ষেই তার সাথে আমরা একটু আলোচনা করা, তার একটা শর্ট ইন্টারভিউ। আপনি তো এই যে সুন্দরবনে কুলঘেঁষে আপনার জন্য আপনার পরিচয়টা, বেড়ে ওঠাটা একটু বলেন। আপনি ছোটবেলাতে কিভাবে বড় হয়েছেন? না, আমি এখানে ধরেন রিসেট হয়েছে এই বছর চারি করছে। এর আগে আচ্ছা, আপনার নামটা আরেকবার একটু বলি। ওনার নাম হচ্ছে রুস্তম আলী। হ্যাঁ, আমার নাম হচ্ছে মোহাম্মদ রুস্তম আলী শেখ। রুস্তম আলী শেখ। জি, মোহাম্মদ আচ্ছা, রুস্তম আলী শেখ। আমি মোহাম্মদ রুস্তম আলী শেখ। এখানে রিসেটের আগে আমার এখানে জীবন নির্বাহ ছিল। আমি সুন্দরবনের ভিতরে মাছ ধরতাম, কাঁকড়া ধরতাম, পোনা ধরতাম, আর সুন্দরবনের ভিতরে আমি থাকতাম। আর এই ভদ্রা নদী, জাপসি, জোংরা, মরা ফসল এইসব জায়গায় আমি মাছ ধরতাম। আচ্ছা, ওখানে আমি এটা কি বড় হওয়ার পরে হচ্ছেন? ছোটবেলায় আপনার পড়াশোনা বা শৈশব কোথায় গেছে? এখন আমি বেশি করতে পারিনি, এত গরিব ঘরের ছেলে। হুম। ওই মোটামুটি অল্প একটু কত গেছি, তা কোনো কাজের না। তারপরে তো ওই নিজে মোটামুটি চলার মতো, কামাই করার মতন কামাই বোধ করে খাতি হয়েছে আর কি। আচ্ছা। না, লেখাপড়া আমি করতে পারিনি। আমি বুঝতে শেখে আমি মানুষের নৌকায় যেতাম, মাছ ধরতি, কাঁকড়া ধরতি, পোনা ধরতি। তারপরে নিজেও পরে বুঝতে শিখে যে না, এ পরের সঙ্গে যাবো কেন, আমি নিজে লোক নিয়ে আমি ভদ্রা নদী, জাপসি, তোমরা মরা ফসল মাছ ধরতাম। এবং তখন বেবজি জাল ছিল, বেবজি জাল ধরতাম। তা আমি এখানে দেখছি, ধরেন এখানে 7 দিনের পাশ করে সুন্দরবনের ভিতরে ঢুকতে হয়, ঢুকে ওখানে মাছ কাঁকড়া ধরতে হয়। কিন্তু ওই 7 দিন আর বাড়ি আসা হয় না, ওই নৌকোয় রাঁধতে হয়, নৌকোয় খেতে হয়। আচ্ছা। তা সেই হিসেবে আমি ধরেন মাছ মারিয়ে ওই পড়িয়া যাইয়ে বলবে যে আমি অমুক জায়গায় আসবো, আমার মাছ এখানে এসে দিয়ে যাবো আগে। আমি একদিন হঠাৎ করে ওই মাছ বেঁচে টাইছে, জাল দুটো জোয়ার দিয়ে আসতেছি, পুকুরের ধরে মাছ দিতেছে, দেখি যে বাঘ আটে যাচ্ছে, ও রাঙ্গির টাইটে যাচ্ছে, আমি নদীতে লুকো বেয়ে যাচ্ছে। আচ্ছা, আমার সঙ্গে সঙ্গে ডাঙায় বাঘটা হেঁটে আটে যাচ্ছে, আর আমি নদীতে লুকো বেয়ে যাচ্ছে। ও আমাদের দেখতেছে, আমি ওরে দেখতেছি, ও এরকম হেঁটে যাচ্ছে, আমি এবার লুকো বেয়ে যাচ্ছি সুন্দরবনের ভিতরে। এরকম অনেক দূর গেল, তারপরে ছোট একটা মানে ক্যানেল বাঁধলো। ক্যানেল বাঁধার পরে ওই ক্যানেলের আগাবারও হেঁটে গেল, আর আমি ওই ক্যানেল ছাড়াই চলে গেলাম, আমার সঙ্গে আর দেখা হয়নি। আচ্ছা। তারপরে আমি বাধা জাল ফাইতে বসে আছি। কিছু সময় পরে দেখি যে আমার এই বাধা জালের সামনে দিয়ে আমার লোক সামনে দিয়ে সাঁতরায় এই ঘরের থেকে ওভার করে গেল। মানে আমি তখন তো ভালো যে বাঘে যে কি করবে আমি ভালো তখন বুঝতাম না। তা আমি আরো মানে বসে দিয়ে হাই হাই করতেছি, মাঝে মাঝে মারবো বলে, এরকম ও ছোট করে সাঁতরায় ভালো চলে গেল, ওভার চলে গেল। এটা কি প্রথমবার বাঘের সাথে দেখা? না, প্রথমবার দেখা হয়েছে আমার এই মানে নৌকো বেয়ে যাচ্ছে, আমি আর ওই ও ডাঙ্গি টাইটে যাচ্ছে। আমি এটা মানে ক্লিয়ার দেখছি যে কিভাবে যাচ্ছে, বা কি বা কত বড় হতে পারে, বা কি রং, এই ধরনের মানে একদম স্পষ্ট আমি দেখতে দেখতে যাচ্ছি। আর তারপরে যে দেখি যে এই লোক এই গাঙ্গের থেকে সাঁতরায় ওভার গেল, আমি জাল ধরে বসে আছি। তো তখন হয়তো বিষয়টা শরৎ হই নেই যে আর ও তো মানে যেভাবে যাচ্ছে, তো যতই শুরু হোক না কেন, কিন্তু ও যে আমার জালের ভিতরে এসে ঢুকবে এমন পরিস্থিতি না, মানে ও যে বেগে যাচ্ছে দেখলাম, স্পষ্ট ক্লিয়ার দেখছি আমি। তার পাশে এই আমার এই মানে টিভির সুলো মানায় নিয়ে যেতে হয়, তাহলে সুলো বলে মানে রান্না করার জন্য। তা আমি একদিন দেখি যে আমার লোক কাঠ নাই, তখন কাঠ ভাঙতে হবে, আমি ওই একটা শোয়া জায়গা দেখে লোকর মাথা লাগাই দিছি, আমি তো পিছনে, আর লোকর মাথা লাগাই দিছি, আমি লোক বাঁধি ওখান থেকে কিছু কাঠ ভাঙবো। আমি পিছনে তো দাঁড়াইছে যে আমার লোকের মাথায় বাঘ শুয়ে গেছে, মানে শোয়া জায়গায় শুয়ে গেছে, মানে শোয়া জায়গা, মানে আমি উঠে কাঠ ভাঙবো। এই আমি 3 ফিরে এইভাবে দেখছি, আরেক ফিরে দেখছি যে নৌকার মাথায় যে ছিল, নৌকোর মাথায় মানে নিচে রয়েছে, আর আমি ওর পাশে লোক লাগাই দিছি। আচ্ছা, পরে আবার সরাই আমি আবার ওই পিছনে টাইনি লোক ব্যাক করে সরে গেছি। নাহলে তো আপনার নৌকায় লাফ দিয়ে উঠে যেত। আমি যদি লোক না দিত, বা আমি যদি গোলই চাইছে লোক বাঁধার জন্য আসতাম, আমি যদি না দেখতাম তাহলে তো আমার ওখান থেকে শেষ। তারপরে আমাদের এবার একদিন বাঘ ফরেছে ওই খ্রিস্টান পাড়ার মোড়ে, মানে এখান থেকে একটু বেশ কিছু দূরে, মঙ্গলার থেকে পারে এপারে এসে ওখানে খ্রিস্টান পাড়া আছে, খ্রিস্টান পাড়া। ওখানে ভোরে শুনতেছি কি যে ওখানে বাঘ ফরেছে, একটা লোক অ্যাক্সিডেন্ট করছে, মারি ফেলছে, কিন্তু ওই বাঘ ফারে ও ফাটাতে পারিনি, রাত হয়ে গেছে। ওখানে একটা বিলের ভিতরে একটা কিছু ওই বলা টলা বনের মতন একটা ঝোপ আছে, ওর ভিতরে ওই বাঘ রয়ে গেছে। কিন্তু ওই যখন এই বেলা একটু বেশি হয়েছে, তখন আস্তে 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 বহু লোক হয়ে গেছে। তা আমরা এরকম 2 জনে গেছি, তার নাম হচ্ছে হালিম। এখন আমরা 2 জনে গেছি দেখতে, আর ও করতেছে কি কিছু দূর দূরে, ধরেন এই যে এই বাগানটা আছে, এই এখানে বাগান, ওর ভিতরে বাঘ। এখন ও এরকম ওই উঙ্গি মারতেছে, বলে কই বাঘ কই, এরকম উঙ্গি মারতেছে। এখন ওই ভাগ করেছে কি ওখান থেকে দৌড়ে আসি, মানে ওর এই এখানে এসে থাবা মারছে। লোকটা বাঁচে আছে এখনো। ওর ধরে ছিল লাঠি, মানে লাঠি ছোটানোর অভাব নেই, মানে জনগণ বাইরে গেছে, এখন ওরা তো চিল্লা পাল্লা করতেছে। এখন আমি ওই বাঘের মার ফিটেন, ওই লাঠি দিয়ে ফিটেন, কয়েক ফিটেন দেওয়ার পরে ওই কিন্তু করে ছাড়িয়েছে।
তাড়িয়ে দেওয়ার পরে ও যখন মানে বাইরে দিয়ে যায় তখন আমার কয়েকটা জায়গায় আর কি এসব লাগছে এই নখের, আচ্ছা আচ্ছা, মানে উপরে ওঠে মানে এই একটা বাঘের এই একটা জায়গা, বাঘের নখের আচর। নখের আসল এই একটা জায়গা, আর কয়েকটা বেশ কিছু জায়গা, কিন্তু সেগুলো মানে দাগ নাই আর কি, মানে এখান থেকে 10-12 বছর আগের কথা। ওই যে লোকটা ধরিল হালিম নাম, সে তাই এই হাতটা মানে এরকম থাকে, মানে উনি সোজা করতে পারে আর সোজা হয়নি, এটা কোনো হাসপাতালের থেকে ট্রিটমেন্ট করে কোন কই মানে শিরা টিরা গুনুন মানে ইয়ে গেছে, মানে হাত এখন এরকম থাকে, লোকে বেশি আছে এখন। এই আমি 3-4 বার বাঘ দেখছি এইভাবে। তারপরে এই আমাদের এখানেও একটা বাঘ ফেরেছিল, এই যে একটা সুইচ গেট আছে এখানে একটা বাঘ ফেরেছিল, সেই বাঘটা এরকম জনগণে মানে বাড়ি মেরে ফেলছে, মানে সাফল টাফল দিয়ে মানে একদম গেটের মাথায় আর কি। তা ওটাই আমি ছিলাম, কিন্তু কোনো ক্ষয়ক্ষতি কেউ করতে পারিনি। বাঘ মারা বাঘ পরে ফরেস্টারে লাশ নিয়ে গেল আর কি। ওখানেও খ্রিস্টান পাড়া ওটাও এরকম লাশ নিয়ে গেল, মানে জনগণ খেপে গেল, এটা ওটা মাইরে মানে বাঘের টাইল করে ফেলায়। এভাবে আমি 5-6টা বাঘ আমি দেখছি একদম সচকে, খুব ভালো ই করে। তারপরে আমি এই যখন এই জলদস্যু বাড়ি গেল সুন্দরবনে, তখন মানে আমি আস্তে আস্তে সুন্দরবনের থেকে আর যাইতে চাইনি, কারণ ওদের জলদস্যু কি কখনো জলদস্যুদের আক্রমণ বা হ্যাঁ জলদস্যুর আক্রমণ, মানে আমি যদি এখানে 1 সপ্তাহ মাছ মারি আমার 5,000 টাকা ওদের দিতে হবে, তা নাহলে তুমি মাছ মারতে পারবা না। আচ্ছা আচ্ছা, এখন এই হয়তো কোনো গনে মাছ হয়, কোনো গনে হয় না, দেখা যায় টোটালে যাই মাছের ভিতরে 2টে গণ, 2টে গনে 1 গনে হলো 1 গনে হলো না, হয়তো আমার গায়ে পড়লো, মানে ঘুরে ধরে সালাই নিয়ে যাবে, যে মালিক যে আমাকে ফেরাবে সে তো সালাই নিয়ে যাবে, তাদের দেবে, ফরেস্টারে দেবে, ডাকাতিরে দেবে, আমার লোক একটা খরচা আছে, পাস খরচ আছে, এসব দিয়ে টোটালে দিয়ে দেখা যায় যে লাস্টে আমি যা তাই সমান সমান, আমাদের কোনো লাভ লোকসান নাই। এগুলো ওই ফরেস্টারে দিতে, ডাকাতিরে দিতে দিতে আর নাই। তারপরে আমি আস্তে আস্তে মানে সুন্দরবনে যাওয়া ছাড়া দিলাম। পরে এই যে আমাদের এই বাণীশান্তি ইউনিয়নে এখানে এই রিসেট পাশে এই যে হীরাপতি ইমন ভাই, উনি এখানে রিসেট করলেন। রিসেট করার পরে উনি বললো আমার সঙ্গে পরিচয় হলো, হওয়ার পরে বললো যে তুমি আমার এখানে নাইট ডিউটি করো। আমি ইমন ভাইয়ের ওখানে নাইট ডিউটি করতাম। তারপরে এনারা এই যে সুন্দরী পরিষদ, এনারা জায়গা নিলেন, এনারাও কাজ করতে লাগলেন, এই বনবেবী কাজ করতে লাগলেন। মোটামুটি কিছু 8 মাসের ভিতর দিয়ে এই 3টে রিসেট গড়ে উঠলো। তা আমি এদের আবার একটা সমিতি আছে, সমিতির মাধ্যমে ইমন ভাই আমারে বলতো যে তাই তুমি এই রিসেট পাহারা দাও। তা আমি হাইটে হাইটে রিসেট পাহারা দিতাম, রিসেটের ভিতরে ঢুকতাম না, এই রাস্তা দিয়ে আমি রিসেট পাহারা দিতাম। পরে দেখা গেল কি যে তখন তো আর আমরা কেউ বুঝতামও না, মানে আস্তে আস্তে মানুষের চোখ ফুটে গেল, তখন এরা প্রতি রিসেটে একজন করে ডিউটির লোক দিল। তখন এনারা আমরা পছন্দ করলো যে তুমি আমাদের এখানে ডিউটি করো, আর সেই হিসেবে এই পর্যন্ত আছি। আমি এখানে নাইট ডিউটি করি, এবং পাশাপাশি যারা এই গেস্ট আসে, দেশ বিদেশটা আসে, আগে আমি এই লোক ওই ঘুরি। আচ্ছা, তা এই পর্যন্ত ইনশাল্লাহ কোনো অসুবিধা ঘটি নেই, বা এই পর্যন্ত কোনো অসুবিধা আমার হয়নি। আচ্ছা, শুধু কি মামার সাথেই দেখা হয়েছে, অন্য কোনো প্রাণী বা অন্য কুমির তো আগো না, কুমির এগুলো আমি যেসব নদীতে নাম বলছি আপনারা, যেসব নদীতে আমি গেছি, ধরেন ভদ্র, তাপ্তি, জোংলা, মরাপাশর, এইসব নদীতে তো আগো না কুমির। কুমির আমার লৌকর মতো কুমির উঠে উঠে শুয়ে থাকে, সরি এইসব আগে, কিন্তু এই কুমির তো আগো না। কুমিরের কথা আর আপনারা কি বলবো। তবে আরেকটা জিনিস দেখা গেছে, এটা হচ্ছে আশ্চর্যের ব্যাপার। আমরা যখন রাত্রি লৌকবান্ধে শুয়ে থাকবো, ধরেন আমি এই খালটা জাল ধরি, এই খালটার ওই একটা গাছে আর ওই একটা গাছে দড়ি বাঁধবো, দড়ি বাঁধতে ঠিক মাছ বরাবর আমরা এই লৌকবান্ধে শুয়ে থাকি। ধরেন হয়তো আমার একটা আরো 2-4-5টা লৌক আমরা এক জায়গায় থাকি, 5টা লৌক আমরা এক জায়গায় থাকলাম। তবে আমাদের যে সুলোটা আছে, ওই সুলোয় কিন্তু সারা রাত আলো থাকবে, মানে আগুন থাকতে হবে। আমরা আগুন একটা কাঠের দিয়ে থাকলাম, ওইভাবে আগুন থেকে গেল। তা আমি দেখছি যে ওই জঙ্গলের ভিতরে নাম ধরে এসে ডাকে, এদিকে আয়, এই গাছ কাট, এই যে কর, মানে বিভিন্ন উদ্যোগে শুরু করে, গাছ হুম হুম করে পড়ে। সকালবেলা দেই কিচ্ছু না, মানে যখন এইগুলো হয় তখন তো আমরা ভয়তে মানে কেউ কেউ সঙ্গে কথা বলার সময় পাই না, যে কি হচ্ছে এটা, যে সুন্দরবনের গাছ সব কেটে ফেলাই দিচ্ছে, ঘোড়া দাবড়াতিছে, হাসতিছে, কানতিছে, নাম ধরে ডাকতেছে, কিন্তু সকালবেলা দেই কিছু না। দেখা যাচ্ছে যে 1-2 বার এরকম পয়লা নতুন গেলে মানে তার গায়ে জ্বর উঠে যাবে, মানে এত উপদ্রু শুনবে, মানে যেহেতু আমাদের লোক তো মাছ থাকে, বেশি রকম উপদ্রু করে তো পেট নিতে, মানে যে মাছ খায় কি করে, দেখা যাচ্ছে গাছে বইছে, চুল নিচে এসে পড়েছে। যখন আগুন থাকে, তো আপনাদের এলাকার একটা নিজস্ব নাম আছে, হ্যাঁ, ওইটারে আপনার কি যেন বলেন? এটা বাইশো ফেতনি বলে মানুষ, আপনাদের কি নাম বলে এটা, আমরা তো ফেতনি বলি, যে এইগুলো ওই মাছ খাওয়ার জন্য এইগুলো করে তারা, এবং দেখা যাচ্ছে ওই গাছের মাথায় বসে মতে, আর গন্ধেতে মানে যে আমরা তাড়াতাড়ি দরিদ্রের লোক ওঠেন ওই পাশে, এইবার বাসা ওই পাশ চলে যাই আমার, মানে এরকম। তারপরে ওই থাল থলে বাড়ি দড়ি করলে দেখা যাচ্ছে আস্তে আস্তে চলে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম অনেক কিছু দেখছি আমি সুন্দরবনের ভিতরে, মানে দেখা মানে কানে শোনা, এটা কিন্তু চোখে দেখা যায়, কানে শোনা। আরে ডাকতেছে আপনার এই কথা বলতেছে, কিন্তু দেখতে তো পাচ্ছি নাকি, গাছ কেটে ফেলা দিচ্ছে শুনতেছি, তাহলে দিয়ে যা তাই। আচ্ছা, এরকম দেখছি আর কি আমি। এখন তো আর যাই না সুন্দরবনে। আর আগে যেরকম ছিল, ধরো 88 পরের থেকে তো বাঘ খুব কমে গেছে, এর আগে বাঘ ছিল, কিন্তু 88 পরের থেকে খুব কম, আস্তে আস্তে বন্যার পর থেকে অনেক বাঘ কমে গেছে।
এখন তো সুন্দরবনে আর যাই না। আর এই আগে তো আমরা এই এলাকায় এখানে বসে শুনতাম যে ডাকতে যাও করে, মানে আমরা বাড়ি টিকতে পারতাম না, আমার বসে পূর্ণিমায় এত শব্দ করতে। আর এখন শব্দ পাওয়া যায় এখন আর শব্দ পাওয়া যায় না। ভবিষ্যতে শব্দ হয়তো পাওয়া যায়, কিন্তু এখন তেমন আর নাই। তাই আমি এ পর্যন্ত এই দেখছি। আর সুন্দরবনের ভিতরে মানে যে মানুষই বলে এটা আছে ওটা আছে, গাড়ি আছে বাড়ি আছে অমুক আছে, আমি কিন্তু কোনো দেখিনি। না। আচ্ছা আমি যা কানে শুনছি, কিন্তু আমি চোখ দিয়ে কিছু দেখিনি। আচ্ছা, সুন্দরবনের মধ্যে আগে যেটা শুনছি যে জনপদ ছিল, ধরেন কিছু কিছু জায়গায় দেখেন ওই যে কালাবগি বা ইসে দেখা যায় যে ওখানে মন্দির বা পুরানো ভবন আছে। তো এইগুলার রহস্য বা এগুলোর ইতিহাসটা কি জানেন নাকি? না, মন্দির বলতে কিনা, মন্দির বলতে তো আমাদের এখানেও ছিল। ধরেন এই যে পয়লা পৌষ মাস যখন পড়বে, তখন এরা একটা বন বিবির পুজো করে। এই পুজোগুলো যে করে, এ তো পুজো জঙ্গলে করতে আগে মানুষই। এই যে জঙ্গলের ঘরে অত্যাচার হয়, এই জন্য সরকার এটাকে ভেঙে ফেলছে। এটা অনেক ছিল আমাদের এই বাউন্ডারিতে, অনেক ছিল। তা এখানে ওই দিনে বহুত লোক এই সুন্দরবনে যাবে ওই যে রাস মেলার জন্য। হ্যাঁ, রাস মেলার জন্য। এটা ওরা বনবিবির পুজো হয়, ওই পুজো যেদিন হয় সেদিন বহু ওইগুলো ওরা সুন্দরবনে যাবে। মহিলা টহিলা ব্যাটারি অনেক যায় তো, মানে এটা পরে আর কি এই যে বন বিভাগ কর্মকর্তারা আছে, এরা বললো যে জঙ্গলের পারে ঘর বাঁধতে দেওয়া যাবে না, এটা আর করতে দেওয়া যাবে না। সেই হিসেবে তারা উঠে দিচ্ছে আর কি। আচ্ছা, এখন আর যায় না, এখন করে হচ্ছে মানে মানসালার পর করে যাদের এলাকায় করে, কিন্তু সুন্দর আগে এটা করতো সুন্দরবনে। মানে ওই যে বন বিবি টিমা মানাতো, মানে দক্ষিণা ঢুকে ঢুকে এইগুলো একটা মানে ওদের একটা জঙ্গলে মানে কারা কিভাবে বাস করে এইগুলো আর কি কুটো দিয়ে মানাইয়ে এইটারে। শুধু তো বনবিবি না, একজন মুসলমানের নামেও তো পূজা হয়। মুসলমান নামে পুজো হয়, ওরা তখন পুঁতি পড়ে, এটা তখন শোনা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে দোনা মোনা কি যেন নাম ভুলে গেছি আমি। তারপরে এই যে ওরা ঢুকে যাত্রাও করে, মানে ওই যে মধু কাটতে যায়, যখন মধু পায় না তখন স্বপ্নে দেখায় যে এই মধু ডিঙ্গি ঘুরে যাবে, তুই যাওয়ার সময় এই দুঃখে দিয়ে যেতে হবে আমার এই বনে, তাহলে তুই পাবি। মানে তখন ওর ওই দুঃখের এই সাফা স্বীকার করে যে হ্যাঁ ওরে আমরা দিয়ে যাবো। সকালবেলা দেখে মধুতে লোক সব লোট হয়ে গেছে। এখন ওই লোক ছাড়ার আগে দুঃখের বলে যে দুঃখে তুই ওই কিছু কাঠ ভেঙে নিয়ে, তো যাইতে চায় না, পরে গালি গ্লাস করে করলেও কিছু কাঠ ভাঙতে যায়। যখন কিছু কাঠ মানে ভাঙে মাথায় করে নিয়ে যখন আসে, তখন কিন্তু ওনারে আক্রমণ করে, বাঘে এসে মানে ওনারে ঘিরে ধরার পরে ও দুঃখে যখন যায় বাড়ি থেকে, তখন ওর মা বলেছিল যে তুই জঙ্গলে গেলে যদি কোনো বিপদে পড়িস, তা তোর আরেকটা মা আছে, মা বোন দিবি, তুই তাকে স্মরণ করবি, বললি তোর বিপদ থেকে উদ্ধার করতে পারবি। তো তখন ওই কাঠের বোঝা ফেলে দিয়ে ও বলছিল যে মা বোন দিবি, আমাকে রক্ষা করো, আমাকে তো বাঘে নিয়ে গেল। তখন ওই বিবি বনের ভিতর দিয়ে দৌড়ে এসে বলে যে আমার বনে আমাকে যে মা বলে রাখ দেয়, সে আমার পুত্র সন্তান, আয় তোকে তুই আমার কোলে আয়। তখন ওই মা বন বিবি ওনাকে নেওয়ার পরে মানে বন বিবি সমস্ত সবাইকে ডাকে বলে যে এ তোকে এক ভাই, খবরদার যাদের কোনো ক্ষয়ক্ষতি না হয়। তা এই দিয়ে ওরা একটা নাটক করে আমি দেখছি। তারপরে এই বনবিবি হচ্ছে এই বনের রাজা। আচ্ছা, পরে এই বন বিবি এই দুঃখের ফেটায় দেয় কুমোরে ফিটিয়ে এনে তারা আগে দিয়ে দেয় বাড়ি। মানে এর একটা ইতিহাস করে ওরা একটা নাটক এটা হচ্ছে বনবিবি, এই নাটকটার নাম। এখানে কয়েকটা সিনারি আছে আমি দেখছি যে, আর অধিকাংশ মানে মেয়াদেরই কথা বলে, মানে যখন এই পুঁতিটা পড়ে না তখন শোনা যায়। আচ্ছা, এটা এখানে হয়। তো এখন তো সব ওই মানে এলাকায় করে, আর আগে এটা কত জঙ্গলে। আচ্ছা, যাই হোক, অনেক কিছু শুনলাম। আর কোন উল্লেখযোগ্য ঘটনা আছে যেটা আমাদের সাথে বলতে চান, আমাদেরকে দর্শকদের জন্য বলতে চান, আপনাদের সুখ দুঃখের কথা? না, তখন আর কি আছে, আমি কি বলতে পারি। এই যে আপনারা আপনি তো মধু সংগ্রহ করছেন? হ্যাঁ, করছে গেছে। আচ্ছা, মধু সংগ্রহ করেন সুন্দরবন থেকে, আমরা পিওর মধুগুলা পাই, আবার সুন্দরবনের নাম মধুর নাম করে ভেজাল মধু আমাদের অনেক সময় পাঠিয়ে দেয়। তো এইটা একটু রহস্যটা, এই রহস্য এই যে যারা মধুটা সুন্দরবনের ভিতরে কাটতে যায়, আমি তো ওদের সঙ্গে গেছি। তা আমি দেখছি যে ওরা যে বালতিটা দিয়ে চাকটা কাটে, এই বালতিটা খুব ভালো করে গামছা দিয়ে মুছে না, মানে 1 ফুট পানির অংশ তাতে না থাকে। কিন্তু এইটা কাটিয়ে ওরা নিয়ে আসবে, কাটিয়ে আনার পরে এটাতে সাথে যখন মধুটা বাড়ানোর পরে এরা কিন্তু দোকানদারের কাছে বিক্রি করবে। কিন্তু যে কাটতে যাবে তখন কিন্তু এটা সে অরিজিনাল। যেহেতু আমি বললাম যে যদি এরপরে ভিতরে যদি 1 ফুট পানি এই বালতিতে থাকে, এই অসুবিধা কোথায়? কয়েক 5 দিনে শাক পাওয়া যাবে না। শাক একটা আল্লাহ রহমত, এই শাক এই বনের ভিতরে আমরা যে ঘুরে পাই, আমরা তো নাও পেতে পারি। হ্যাঁ, নাও পেতে পারি, কিন্তু আমরা এর ভিতরে 1 বিন্দু পানি বা কোনো কিছু এর ভিতরে থাকবে না, তাহলে আমরা কালকে শাক পাবো না। আমাদের দেখা, কিন্তু সেই হিসেবে তারা আমার বিশ্বাস যে এরা কিছু এতে মিশে না। যখন দোকানদারের কাছে ডেলিভারি দেয় তখন যে কি করে না করে সে আল্লাহ জানে, দোকানদারি জানে। আচ্ছা, আর এখানে বের হওয়ার পরে হচ্ছে এরা হচ্ছে ওইটা মধুটাকে অরিজিনাল যারা কাটে। আর আজকাল তো শুনতেছি যে বেদাল জঙ্গলের থেকে দিয়ে নিয়ে আসে। তবে আগে আমি যখন গেছি তখন তো মধুটার দাম ছিল না, 200 টাকা 150 টাকা 100 টাকা কেজি। ওটা কি বেদাল বা কোথায় কি আর এটা আগে ছিলই না,
এখন শুনতেছি বা এখন দেখতেছি যে মধু তুইলে তলে শ্রেণীর জমে যাচ্ছে, কারণ অত শ্রেণী রসটাই বেশি মিশে। কারণ এখানে দেখা গেছে এখানে শাসি মধু আছে, মানে শাসি মধু, ওই যে সুন্দরবনে চাষ করা মধু, চাষ করা মধু ওনারা ওই যে ওই বাক্সা নিয়ে আসে, ওই দিক দিয়ে আসে, এই রাস্তার পাশে ওই বাক্সাগুলো বসায় দেয়। আচ্ছা আচ্ছা। বসায় দেওয়ার পরে এরা কি করে, এরা ওই বাক্সার ভিতরে শ্রেণী দিয়ে দেয়, একটা করে বাটি আছে, ওই বাড়িতে তাহলে আধা কেজি 1 কেজি শ্রেণী ধরবে, ওর ভিতরে দিয়ে দেয়, দিলে ওইটাই ওকে খাইয়ে ওই যখন ওই বাক্সার ভিতরে বসে তখন ওইটা কিন্তু মধু হয়ে যাচ্ছে। ওরা আবার পরে একটা ম্যাচিং দিয়ে ওই মধু বেরোয় নেয়। আমি দেখছি যারা করে, যেটা কিভাবে কি করে। আমি বললাম যে আপনারা এই শ্রেণী দেন কেন? শ্রেণী দেওয়ার মানে কি, আপনারা তো এই যে পোকা তো বিভিন্ন জায়গা থেকে ঘুরে মধু সংগ্রহ করে আনি আপনার বাক্সার ভিতরে ঢুকছে, আপনি আপনার এই শ্রেণীগুলো দেন কি জন্য? বস্তায় বস্তায় শ্রেণী আনে বা বাক্সায় দিয়ে দেন, কিন্তু এই শ্রেণী টাকা দিয়ে যে মধু আপনার 12 শ্রেণীর বাড়ি। বলে যে দেখো আমাদের তো এই একটা বাক্সার ভিতরে কয়েক লক্ষ পোকা, এবং এই পোকা যে মধু এখন তো ফুল নাই, মধু নাই, তাহলে আমাদের এই পোকা বাঁচানোর পথ কি? এই জন্য আমরা পোকারে বাঁচানোর জন্য আমরা এটা করি। এটা যখন খাচ্ছে, আসলে কি জানেন, আমি এটা যে দেখলাম যে পোকা এটা আল্লাহর দান, কেননা ও যদি আমার মনে হয় যে বিষ খেয়ে যদি চাকে বসে ওই বিষ হয়ে যাবে মধু, অর্থাৎ ওই যে শ্রেণীটা খাচ্ছে খাইয়ে তো বসে, কিন্তু পরে এটা তো মধু হয়ে যাচ্ছে, কারণ ওরা তো ওই চাকের থেকে ওরা করতেছে। একই ফুল থেকে আপনার হচ্ছে মৌমাছি নেয় মধু আর মাকড়সা নেয় বিষ, একই ফুল থেকে, একই ফুল থেকে। দেখেন এটাই তো আল্লাহ করে। তাই আমি দেখছি যে এই ধরনের, তাহলে আমি জিজ্ঞাসা করছি, তারা এই বললো যে আমরা মাছিদের বাঁচানোর জন্য আমরা তাদেরকে খাবার দিতে হয় আমাদের। তাহলে একটা বাক্সার ভিতরে লক্ষ লক্ষ পোকা, কিন্তু এই পোকায় যে ফুল এখন আছে ইয়াতে যে মধু এরা সংগ্রহ করবে, এতে পোকা বাঁচবে না, এই জন্য আমরা এটা দিই। আচ্ছা, তো এখানে গোল গাছ দেখা যাচ্ছে, গোলের গুড় এখানে করে কেউ? না, এটা এলাকায় করে না। আমাদের বাড়ির পাশে নতুন একটা শ্যামলা এটা করছে, 2 কেজি 2.5 কেজি গুড় মানাইছে, তবে এটার প্রশাসন দিচ্ছে হচ্ছে এটা এনজিওর মাধ্যমে এটা সাতক্ষীরে এই চাষটা করে। তবে চাষটা করে ওরা এরকম এই বয়েম ভরে ওই গুড়টা পরে রিসেটে দিত, আর ওইখানে গেস্টরা দিত। তবে নুনটা লাগে, এখানে কেউ করে না। তবে মাঝে করছে আমাদের বাড়ির পাশে একটা ছেলে, 2 কেজি 2.5 কেজি গুড় বানাইছে, এখনো করে না, মানে সে টেস্ট করছে, মানে এটা ওখানে দেখে আসে, মানে এটা টেস্ট করছে। আচ্ছা 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 আচ্ছা। অনেক কথা হলো, গল্প হলো আপনার সাথে, পরবর্তীতে আবারও গল্প হবে। তো এই মুহূর্তে বিদায় নিচ্ছি। তো আপনি দর্শকদের উদ্দেশ্যে একটা দাওয়াত দিয়ে দেন, তারা যাতে এখানে এসে ইকো রিসোর্টে এসে সুন্দর ইকো রিসোর্টে এসে ঘুরে যায়। দর্শক আপনারা আসেন আমাদের এই যে 9 নং বানিসান্তা ইউনিয়ন, আপনারা এসে ঘুরে দেখেন। আর আমি এখন বর্তমানে আছি সুন্দর ইকো রিসোর্টে, আমি এখানে নাইট ডিউটি করি, এবং আপনারা আসলে আপনাদের নিয়ে আমি উপায় করবো এবং আমি ঘুরোই। এই পর্যন্ত কোনো অসুবিধা হয়নি, বা এই পর্যন্ত যারা আইসে আসছি এবং আমাদের এই সুন্দর ইকো রিসোর্ট থেকে তারা আসতে গেছে। আপনারা আসেন আমাদের এখানে বেড়াতে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।